কুম্বাদা, কি খবর? গুড, নাইস চলছে। পদ্মশ্রীর জন্য অনেক অনেক কংগ্রেচুলেশন। তোমাকে মেসেজে জানিয়েছি। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, সবাই তোমরা জানিয়েছো। এবং এই যে পদ্মশ্রী তো আমার একটা নয়, তো সবাই তোমাদের এত মানুষ এত বছর ধরে আমাকে এনকারেজ করে গেছেন, সাহস দিয়ে গেছেন। এত আমার দর্শক, আমার অডিয়েন্স, এবং 4টে দর্শক, এবং তোমরা আমার ইন্ডাস্ট্রির মানুষজন। তো এটা তো আমার কিছু নয়, আসলে সবাই মিলে আমাকে তৈরি করেছেন। তবে হ্যাঁ, এটা বলতে পারো আমার সব থেকে ভালো লাগার জায়গা হচ্ছে যে আমি প্রায় 99% কি বলবো, তার বেশি বলবো, আমি বাংলা ছবি করে এটা এখানে আনতে পেরেছি। মানে সেটা আমার কাছে একটা ভালো লাগাছে, আলাদা করে ভালো লাগাছে। কুম্বাদা যখন স্টেজে ছিল তখন মানে কোনো একটা মেমোরি মানে মনে পড়ছিল? দেখো, যখন সত্যি কথা বলতে ওই মুহূর্তটা অত অদ্ভুত একটা মুহূর্ত জীবনে, সেটা খুব একটা ভাষায় বোঝানো খুব মুশকিল হয়। বাট হ্যাঁ, মানে যেটা আমার মনে হয়েছিল যে ধরো আজকে আমি যে তোমার সঙ্গে বসে কথা বলছি, তোমরা জানো বলেই আরো বলছি, সবাই জানেন যে আমার মার একটা বড় ভূমিকা ছিল। আমি তোমাদের আগেও বারবার বলেছি, মা আমার রাইসটা দেখেছেন নিশ্চয়ই। আমার চলাতে আমি আমি যে একটা জায়গায় গেছি সেটা মা দেখে গেছেন। কিন্তু পরবর্তীকালে আমি যে নিজেকে আস্তে 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 অভিনেতা হিসেবে যে ইভলভটা করেছি, এবং সেটার জন্য আমাকে সারা ভারতবর্ষের মানুষও পছন্দ করেন অভিনেতা হিসেবে, সেটা মা দেখে যেতে পারেননি। আমার মার মানে মনে হচ্ছিল এটা নিয়ে আই শুড গো টু মা। তো ওটা একটা সময় আমার লেগেছে। আমি বেরিয়ে এসে একটু মিশুকের সাথে উই বোথ শেয়ার্ড এ বিট অফ ইমোশন, অ্যান্ড ও কাঁদছিল। সো মানে তুমি কি মানে এরকম একটা মানে তোমার বাড়িতে মেশিন আছে যেটাতে তুমি যখন তখন ঢোকো, একটা বাটন টেপো আর এজ তোমার কমে যায়? মানে এই লাস্ট আমি দেখেছিলাম তোমার এরকম ট্রান্সফরমেশন 10ম অবতারে। মানে অনির্বাণ ভট্টাচার্যকে তুমি কম্পিটিশন দিচ্ছিলে যে তোমার থেকে প্রায় আই থিঙ্ক অনেক বছরের ছোট, আর এবারে তুমি রকস্টার প্লে করছো এবং এত মানে ভালো লাগছে লুকটা। তো কিভাবে মানে এটা অ্যাচিভ করার ব্যাপারটা কি? অ্যাচিভ করা মানে কি, আমি তবে বলি যে আসলে আমি তো জানো যে অনেক সময় এটাই হয়েছে যে এখন সত্যি পরিচালকদের ওপর চাপ, আমার ওপর তো চাপ আছে, কি করিনি। এবার আমার কি হয়, হয়তো তুমি জানো এটা, খুব আমি বারবারই কথাটাই বলছি, তোমরা জানো অনেকটাই বলে। আমার কাছে এখানে যে বাংলাতে বিশেষ করে যে চরিত্র যে পরিচালকরা আনেন, তার প্রথমে না এসে একটা গল্পের জার যেটাকে বলি, মানে সিড, সেটা বলেন। এবং যদি আমি বলি এটা স্ক্রিপ্টটা শুরু কর, তারপরে কোথাও আমার ভালো লেগেছে। এই জারটা ছিল প্রথমত, আমরা 300-350 ছবির ওপর করেছি ছবি, 5টা করে অ্যাভারেজ গান থাকতো, লিপ দেওয়াটাই বন্ধ হয়ে গেছে। আর লিপ দিয়েছিলাম লালন ফকিরে, মনের মানুষে, তারপরে কিশোর কুমার জুনিয়র। এখন তো গানগুলো আসে অন্যরকম ভাবে। আমার রকস্টারটা একবার দুবার কথা হয়েছে, ইনফ্যাক্ট একটা ছবিতে অঞ্জন দাস সাথেই করার কথা হয়েছিল, হয়ে ওঠেনি, মানে সেটা কোনো কারণ নয়। কিন্তু আমার এই একটা জনর আমি ট্রাই করিনি, আমাকে লোকে দেখেনি। গল্পের জারটা আবার অদ্ভুত ইমোশনাল বন্ডিং এর একটা ছবি, এবং দুটো সময় আছে, দুটো বয়স আছে। আমার মনে হলো যে এটা আমার কাছে আবার একটা চ্যালেঞ্জিং। যতদিন ও স্ক্রিপ্টটা লিখেছে ততদিন এমনি আকাশ চ্যাটার্জি হয়ে গেছে। এবং তুই জানো যে আমার রিসেন্ট একটা বড় বড় রেসপেক্টফুল একটা ছবি, সেখানেও আমার কাজ করার কথা ছিল। বিক্রমেরই স্ক্রিপ্টটা আমার ফোনে একা আছে, আমি করতে পারিনি, কারণ তখন আমি অলরেডি এটাতে ঢুকে গেছি। তারপর মাঝখানে আমরা 1-1.5 মাস সেইভাবে একটু নানা রকম বিধ কারণে কাজ হয়নি, তাই জন্য আমি এটা করতে পারলাম না। কিন্তু সেটা না, আমার কাছে ওই দুটোই খুব ইম্পর্টেন্ট হয়ে গেল। একটা হচ্ছে যে একটা মানুষকে আমি একটা চরিত্র করতে দেখেছি একদম পাশে থেকে, তার থেকে বড় ট্রেনিং আমার কাছে কিছু নেই। সেটা হচ্ছে, যদিও তার চরিত্রের সঙ্গে কিছু মেলে না, সৌমিত্র ময়ূরাক্ষী, ওই লোকটা আমার কাছে একটা লেসন। চোখ বন্ধ করলে আমি দেখতে পাই তার গলা শুনতে পাই। আর একদিকে হচ্ছে এইটা, যেটা তুমি যদি ভালো করে দেখো, যেটা তো পিরিয়ড মানে অনেকটা বছর আগের রকস্টার। কিন্তু আমি যেটা বলেছিলাম আইডির সাথে আলোচনা করে, দেখ ওই রকস্টারটুকুনোকে আমি দেখেছি, মানে অঞ্জনদাকে দেখেছি, নচি আমাদের বন্ধু বান্ধব, মানে এরা স্টেজে উঠলে কি হতো আমি দেখেছি। কিন্তু আজকে যদি আমায় দর্শককে আমাকে ওটার আর অনুপমেরকে একটা
কম্বো করতে হবে, যেটা আমি অনেকটাই অরুণ চ্যাটার্জিতে করেছিলাম। যে সেই সময়কার যে রোয়াব, দরজাটা কেউ খুলে দেবে। আজকের স্টার বলি, রকস্টার বলি, এটা করে না, বেরিয়ে। হুম। আমি দুটোকে কম্বো করেই আকাশ চ্যাটার্জিটাকে তৈরি করেছি। আর বয়স কমানোটা মানে আমি আমি না যখন একটা চরিত্রের মধ্যে বলি যে এটা করবো, এবার আমার নিজস্ব একটা রুম আছে। সেটা যে কোনো ছবি, তুমি আমার কাউকে স্ক্রিপ্ট দাও, আমি ওই রুমটা হচ্ছে আমার পার্সোনাল রুম। রুমটা মানে আমি সবার মধ্যে থেকে ওই রুমটা তৈরি করতে পারি। এটা এত, ওই রুমটা আমি যখন ঢুকে যাই না, তখন আমাকে আর কেউ টাচ করতে পারে না। ওইটা জাস্ট আমার জোন হয়। জাস্ট আই নিড 3-4 months টু কাম আউট ফ্রম দ্যাট রুম। এবং আমি হারিয়ে যাই, চলে যাই কোথাও। দর্শনের সময় আমার মনে আছে, আমি যখন ঘুরে অফিসে ঢুকে চলে গেছি ওদের পুজোর ইয়েতে, তখনও সৃজিত আমায় চিনতে পারিনি। লিটারেলি সৃজিত শুনতে পারি, সবাই ছিল তখন। ও ভাবছে এটা বাইরের কোনো ইয়াং ছেলে ঘুরছে, এটা কে? এইটা না আমার নিজের একটা নিজের মতো। তাতে স্পেশালি কারোর সাহায্য আমার দরকার, তখন তাদেরকে আমি রুমটা অ্যালাউ করি। আমার ছবি শেষ, ছবি আবার দরজাটা খুলে যায়। তো এটা একটা আমার গত 14, এটা আমি সারা জীবন করতাম না। মানে ফ্রম দ্য টাইম আই স্টার্টেড ডুইং অটোগ্রাফ, মনের মানুষ, এটা একটা রুম আমি আস্তে আস্তে নিজের মতন ক্রিয়েট করতে পারি। মোহাম্মদ, আমার এই 22 সালের কথা বলে আমার ওখানে মনে আছে, মানে তুমি বসে আছো, প্রবীর রায় চৌধুরী মাঝে মাঝে যখন এরকম একটু নড়ছে চেয়ার থেকে, যেহেতু একভাবে বসে থাকে, একটু যেন কোমরে একটা ব্যথা মতো, একটা অস্বস্তি, একটা এই যে ছোট ছোট ব্যাপারগুলো, মানে যেটা থেকে বোঝা যাচ্ছে যে এজটা হয়ে গেছে, অনেক হয়েছে, বসে থাকে, হ্যাঁ বসে থাকে, কোমরে ব্যথা একটা হয়। হ্যাঁ, মানে এগুলোকে খুব কনসিয়াসলি করা, নাকি আমি ক্যারেক্টারটা হয়ে গেছি তো অটোমেটিক্যালি ওই মোমেন্টে না, বেরিয়ে আসে? প্রথমে এগুলো নিশ্চয়ই কনফিডেন্সলি ভাবতে আচ্ছা হয়, আচ্ছা ডিরেক্টরের অ্যাপ্রুভাল নিতে হবে। আচ্ছা আমাকে সৃজিতকে দেখিয়েছি, কথা বলেছি, যেরকম হুম। করি রে, করতে করতে না আমি তোমাকে আর ইচ্ছে একটা কঠিন হুম। এক্সাম্পল দিচ্ছি। দেখো এইগুলো না, তবু তোমার অঙ্ক আছে, একটা ম্যাথামেটিক্স। আমি যে চরিত্রটার কোনো ম্যাথামেটিক্স পাইনি, তুমি হ্যাঁ বলবে, সেটা হচ্ছে কুশল হাজরা। মানে আমি সব কিছুর একটা ম্যাথামেটিক্স পেয়েছি, রেফারেন্স পেয়েছি কিছু না কিছু ভাবে। যখন কুশল হাজরা, আমি তখন সৃজিতকে বলেছিলাম, সৃজিত এই জাতিস্বর জিনিসটা তো নেই, পড়াশোনা করছি, রেফারেন্স আসছে, কিন্তু আমি তো এরকম চরিত্রকে খুঁজে পাচ্ছি না সারা পৃথিবীতে। তোমার মনে আছে কিনা জানি না, একটা ক্লোজ আপ ছিল, আমি সৃজিতকে বললাম, সৃজিত আমি বোঝাবো কি করে, মানে আমি যে একটা অন্য জোনে চলে যাচ্ছি, আমি পাগলামো করতে চাই না, ওগুলো আমি করি না, আর কি করে বোঝাবো? সেই মানে কি করে, আমি দেখ আমি একটা জিনিস করছি তো এরকম কেমন লাগে। ক্যামেরা মিড ক্লোজে ছিল, তোমার মনে আছে নিশ্চয়ই, আমি না চোখটা আই বল দুটোকে না কাট 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 কাট, তার আগে আমি এটা প্র্যাকটিস করেছি। সৃজিত বললো, এটা ক্লোজ নাও সৌমিকদা, এটা ক্লোজ নাও, ওটাও পুরো ছবিতে মেনটেন করলো। এই লোকটা যখন হারিয়ে যায়, ওর আই বল দুটো শিভার করে। আবার দেখো, আজকে দেখো, আবার চোখ দুটো একটা আই বলটা এক জায়গায়, মানে তখন এই লোকটা প্রেজেন্ট পাস্ট। এইটা সৃজিতের দারুণ লাগলো, সৃজিত বললো এটা ফাটিয়ে দিয়েছো, মানে এটা আমি একদম টাইট ক্লোজনেস। ওই অ্যাক্টরদের কাজ হচ্ছে জায়গাটাকে না পেলে খুঁজে বার করা, এবং ডিরেক্টর যদি সেটাকে যেটা সৃজিতের আমার কম্বোটা ওয়ার্ক করে কেন, যে ওটা আমি মানে এটা দিলে ও আমাকে এতটা দিয়ে দেয়, আবার আমি এতটা, জিনিসটা একটা দাঁড়িয়ে যায় ঠাক করে, খেলার মধ্যে আর কি, খেলার মতো, মজার মতো, ডিরেক্টর একটা মজার মতো, মজার মতো। তো অভিনয় আমি বলছি ওইটা আমার করা, মানে যখন আমি কেজির ওইটা আমাদের বলো আমি আর ঋত্বিক করলাম হচ্ছে জ্যেষ্ঠ পুত্র, পাকা চুলটা ছিল না, এরকম একটা কিছু করি, দাঁড়া বাইরে যাওয়ার আগে এখনো তো আমাকে হিরো হবে, একটু একটু কালোটা করে নি, ফ্যান্সরা সাদা দাঁড়িয়ে আর এটা দেখতে চায় না, আর ফাটিয়ে দিয়ে সেটা লিখছি, তারা আমি ভালো করে, ওটা কি অ্যাপ্রিসিয়েটেড হয়েছিল। যারা ফ্যান তারা না হিরোদের কাছে সাদা দাঁড়িয়ে দেখতে চায় না। এই আমার সিনেমাটা আসলে কন্টিনিউয়াস প্রসেস। তাহলে এই আকাশ চ্যাটার্জির ক্ষেত্রে কি করলে, যদি কেন দুটো তুমি করছো, একটা কম বয়স একটা বেশি বয়স? ওই সবাই বলছে এনার্জি, এবং তুমি যে ছবিটা দেখবে আকাশ চ্যাটার্জি রোয়াব, কথা বলা,
সেটা ধরে দেখতে হবে। আর এই চরিত্রটার মানে এই চরিত্রটা একই, হুম। মানে এই মানুষটা যে হারিয়ে যাওয়া, আহ তো টিজারেও বলে দিয়েছে যে মানুষটা নিরুদ্দেশ হয়ে যায়। দেখো আমার জীবনে তো এরকম সময় গেছে যখন 3 শিফটে কাজ করি, 4 শিফটে কাজ করি। আমি 2 বছর কোনো কাজ করিনি, লোকের সামনে আসিনি, যে কোনো আমার ব্যক্তিগত কারণে। তখন বয়সে অনেক কম, 30-এ, তখন আমি আই ওয়াজ ইন 30s। সো ওই জীবনের অভিজ্ঞতাগুলোকে কাজে লাগিয়েছি। আর এই হারিয়ে যাওয়া মানুষটার চোখটা আলাদা, আর আকাশ চ্যাটার্জিদের রকস্টারের চোখটা আলাদা। তার জীবনে অনেক কিছু পাওয়ার আছে, আর এই লোকটার আর কিছু পাওয়ার নেই। যে আকাশ চ্যাটার্জিকে আমরা 20 বছর 22 বছর পরে দেখি, বডি ল্যাঙ্গুয়েজটা পুরো পাল্টেছি, চেষ্টা করেছি। এবার দেখবে মানুষজন দেখবেন 20 তারিখের ছবি আসছে। নিরোদিত দাশগুপ্ত অবভিয়াসলি মিউজিক ডিরেক্টর হিসেবে একটা লেজেন্ড, এবং ওর নিজস্ব সিগনেচার ক্রিয়েট করছে, যেটা খুব দরকার। মানে একজন পরিচালক, আমার সিগনেচার বা আমার ভাবনার বাইরে গিয়ে আমি কারোর কথা একটা কিছু করছি, তখন জিনিসটা আর জমে না। ওর না নিজস্ব একটা বিশ্বাস আছে, একটা সিগনেচার তৈরি করে। ওর প্রত্যেক সিনের মধ্যে একটা রিয়েলিটির সঙ্গে, একটা রিয়েলিজমের সঙ্গে একটা নিজের একটা কিছু ক্রিয়েট করে, যেটা রিয়েল আর আনরিয়েলের মাঝখানে। এটা ধরো বুদ্ধতা করছেন একসময়, সেই ধরনের ছবি নয়, কিন্তু ওটাও মানে একটা লাইটে করছে, হঠাৎ একটা পার্টিকুলার ডায়লগে লাইটটা পাল্টে গেল। এইটা ওর একটা সিগনেচার, এবং সেটা না আমরা দেখলাম, আমরা মানে এই অ্যাক্টার্স ওয়ার্ডটা এখানে হয়েছে। মানে শুভশ্রী পাঠিয়েছে, যিশু পাঠিয়েছে, কাঞ্চা পাঠিয়েছে, অ্যান্ড সেটা না আইডি খুব সুন্দর করে আমাদেরকে সেই মোমেন্টটা দিয়েছে ডিরেক্টর হিসেবে। করো 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 করো, এটা ভালো লাগছে, ভালো লাগছে, করো করো করো। এই যে এইটা ডিরেক্টরের কাছে পেলে তো ইউ ফিল গো। এবং মানে একটা টাইম ছিল, মানে আমি বলছি অঞ্জন চৌধুরীর ছবি হচ্ছে, তখন আমরা দেখছি রঞ্জিত মল্লিক ভিক্টর ব্যানার্জি বাবা প্লে করছে, ঠিক আছে, এরকম হয়েছে। হ্যাঁ, হয়েছে। বা সাউথেও হয়েছে, মেমটি মোহনলালের বাবা প্লে রাখি আন্টি আমি আমি- হিরোইন মা। মা। তো কিন্তু এটা এখন অনেক কমে গেছে, মানে এখন আমরা দেখতে পাই না, মানে এজ ডিফারেন্স, মানে তো সেখানে তুমি যিশুদার বাবা হচ্ছে, হুম। মানে এটা তোমার মানে কোনো অ্যাপ্রিহেনশন, বিকজ যিশুদা অনেকদিন আর কি অন স্ক্রিন তোমার ভাই প্লে করেছে। হ্যাঁ, মানে কেন, মানে আমি তো এটা তো আজকে আমরা কথা বলছি অভিমান নেই, অফকোর্স। তোমাদের তো 22 আমার মুখস্থ দেখা উচিত। লাস্ট সিনে পরমকে বলছি আমার ছেলে বেঁচে থাকলে তোমার মতন বয়স হতো। না, ওটা তো মানে ছেলের মতো। হ্যাঁ, বাট ইট রিয়েলি ডাজন্ট ম্যাটার গো। মানে এইগুলো আমি লালন যখন করেছিলাম 108 বছর বয়স, সবাই বলেছিল এরপর তোমাকে কেউ হিরো করবে না, বুঝেছে? এই আমি তো বলছি, আমরা তো অমিতাভ বচ্চনের ফ্যান। হুম। রাখি আন্টি ওনার বউ করছে, হিরোইন করছে, তারপর গিয়ে মা করছে শক্তিতে। সঞ্জীব কুমার কত জায়গায় বাবা, অমিতাভ বচ্চনের চেয়ে তো বয়সে ছোট ছিলেন, প্রায় সমবয়সী ওরা। হুম। ছবির পর ছবিতে অমিতাভ বচ্চনের বাবা, হুম। ত্রিশুলে লোকে তো মনে রেখেছে এই ছবিগুলো, ম্যাটার করে না। আর আমার তো এখন আরো ম্যাটার করে। ভিক্টর দার একদিকে লাঠি পাবো, তারপরে প্রতিকার ও প্রতিদান পাবো। ভিক্টর দা ওই একটা জিনিস করে দিয়েছিল লাঠিতে, তার পাশে এসে কিন্তু অন্যান্য চরিত্রে হিরো করছে, মারামারি করছে, ফাইট করছে, অ্যাকশন করছে। এখন তো আরো সময় এসছে এক্সপ্লোর করা, মানে একটা অন্য দিকে নিয়ে যাওয়ার ইয়ে। মানে আমার একটাই কোয়েশ্চেন আছে, যে আমরা যখন ধরো অন্য ইন্ডাস্ট্রির দিকে তাকাই, আমরা দেখছি যে মানে ইন্ডাস্ট্রি অনুযায়ী, ইন্ডাস্ট্রির ইকোনমিক্স অনুযায়ী অ্যাক্টররা অনেক বেশি ছবি করে। মানে সাপোজ মেমোটি বছরে অনেকগুলো ছবি করে, 4টে অ্যাটলিস্ট, 3-4টে ছবি, 3-4টে 5টা ছবি করেই আর কি। মোহনলাল মানে তো কম করে। হ্যাঁ, তো এরকম আর কি সবাই করে, যেরকম এবার তেলেগুতে যখন 3 বছরে একটা ছবি করছে, বলিউডেও তাই 2-3 বছরে একটা ছবি করছে। আমি বলছি বাংলা ইন্ডাস্ট্রিতে তো অ্যাকচুয়ালি একটাদের বেশি কাজ করা উচিত, বিকজ ছোট হয়ে যাচ্ছে। একটা হিরো যদি মাল্টিপল কাজ করে, মানে সাস্টেনও হয়, সেখানে তুমি এত ছবি কমিয়ে নিয়েছো, পার্টিকুলারলি এত সিলেক্টিভ হয়ে যাচ্ছ, কম কম ছবি করছো, মানে অ্যাটলিস্ট তুমি বছরে 3টে ছবিও করছো। আমি তো 450টা ছবি করার পরে কমিয়েছি, কিন্তু বাকি যারা 15 বছর ধরে কাজ করছেন সেটা কেন বলছিস না, এটা সত্যি দরকার। মানে এটা অন্য কারণে বলছি, আমি যদি কালকে একটা ছবি প্রডিউস করতে চাই কমার্শিয়াল ছবি, আমাদের হিরো পেতে হবে। হিরো আমাদের এখানে হিরোরা 2টো না করুক, 4টে-5টা তো করতে হবে, তাহলে তো 6টা-8টা আরো প্রডিউসাররা ছবিতে। আমি কেন,
তোমার এখন আমি তো যে চরিত্রগুলো করি সেই চরিত্রগুলো তোমাকে মানে ফিট ইন করতে হবে। আই এম ইন ভেরি ডিফিকাল্ট পজিশন। মানে আজকে আমি শেষ পাতা করে নিয়েছি, আজকে আমি অন্য ধারা, আমি বলছি না সবসময় ধারার ছবি করবো, আমি কমার্শিয়াল ছবিও করবো, হ্যাঁ বাট আমি যেরকম একসময় বছরে 10টা-12টা ছবি করতাম, মিঠুনদা করতেন, আমরা তো সেখান থেকে একটু বেরিয়ে গেছি। এবার আর একটা প্রজন্মকে তো সেটা করতে হবে। আমি চাই করুক সবাই, কারণ হিরোরা যত বেশি ছবি করবে না তত বেশি ছবি হবে। তার মধ্যে কোনটা চলবে না, কিন্তু চলবে বেশি। একটা হিরোদের যদি 4টে-5টা ছবি করে আসে, তাহলে 6টা ছবিতে আমরা 20টা হিরোর উপর তো টাকা নেয়, মানে প্রডিউসাররা টাকাটা ব্যয় করে। আমার ডিফিকাল্টি যে আমি তো এখন অবসর করতে পারবো না। এবার আমাকে একটু বেছে আমার ছবিগুলো করতে হবে। হ্যাঁ, একটা কার্টুন করতে পারবো, নিশ্চয়ই করতে পারবো। একটা ম্যাচিওর প্লেয়ার দৃষ্টিকোণ অযোগ্য করতে পারবো, একটা কাকাও করতে পারবো, আবার একটা অভিমানও করতে পারবো। আমি কিন্তু সেই অর্থে আমার ছবি এখনোই 3টে হয়, কিন্তু এই বাকিদের কথা 3টে জায়গায় তারা 6টা হচ্ছে না কেন? মানে একটু দর্শকদেরকে যদি বলে দাও অভিমানের ব্যাপার। আমি কি আলাদা করে বলবো? একটা অভিমান ছবিটা 19শে জুন আসছে এবং যিশু আছে। সব থেকে ইম্পর্টেন্টলি যিশু আর সৌরভের এটা ফার্স্ট বড় স্ক্রিনের প্রোডাকশন, এবং শুভশ্রী ফ্যান্টাস্টিক, গানগুলো অলরেডি বিশালভাবে হিট করে গেছে। এটা আসলে একটা অভিমান শব্দটা ছাড়া না এই ছবিটির জন্য আর কোনো নাম হতে পারে না, সেটা ছবিটা দেখলে বুঝবেন। আমার একটাই অনুরোধ আপনাদের সবার কাছে যে এটা আমার ছবি বলে একলা অভিমান নিয়ে বলছি না, খুব ভালো ভালো বাংলা ছবি হচ্ছে, আপনারা প্লিজ হলে যান, সময় বার করে হলে গিয়ে ছবি দেখুন। কখন কোনটা কোন জায়গায় আসবে সেটার জন্য অপেক্ষা করবেন না। অধিকাংশ ছবি খুব ভালো ছবি হচ্ছে, আর এটা তো আমাদের অভিমানটা হচ্ছে একেবারে সম্পর্কের গল্প। বাঙালিরা যেটা ভালোবাসেন, সম্পর্কের টানাপোড়েন, এবং তার সঙ্গে বিউটিফুল গান, বিউটিফুল মোমেন্টস। ভালো লাগবে আপনাদের হলে গিয়ে ছবিটা দেখতে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। ছবিটা হলে গিয়ে দেখবেন। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।